থাকবে না, করা গেল না, থাকবে না এইভাবে বাংলাদেশ। বাংলাদেশকে আর রক্ষা করা গেল না, এইভাবে বলতেছে। ওনার এত কষ্ট বাংলাদেশকে নিয়ে, বাংলাদেশকে রক্ষা করা গেল না, ওনার এই আফসোস, মানে আমরা আশ্চর্য হচ্ছি যে উনি বাংলাদেশকে রক্ষা করা গেল না। মৃগী রোগী ময়ূখ রঞ্জন ঘোষ, ঠিক আছে, আমি বলবো যে ও হলো ময়ূখ রঞ্জন ঘোষ না, ও হলো ময়ূখ রঞ্জন দোষ, মানে খালি দোষ ধরে বাংলাদেশের, বুঝছে, সারাক্ষণ দোষ। এবং ও মৃগী রোগীর সাথে ওর, দেখেন ও একটা ইন্ডিয়ান গণমাধ্যম, ও বাংলাদেশ নিয়ে প্রতিদিন 3টা নিউজ না ছাড়লে ওর ঘুম হয় না, বুঝতে পেরেছেন। এবং মানে এই ভিউ ব্যবসায়ী এতটুকু মানে মানসিক রোগী, সে যেটাই বলুক এর মধ্যে বাংলাদেশ টেনে নিয়ে আসছে। বাংলাদেশ, অভ্র দাস ভৌমিক, অভ্র দাস ভৌমিক, জাহাঙ্গীর কবির নানক, আওয়ামী লীগের প্রভাবশালী নেতা, তাকে স্বর্ণের নৌকা উপহার দিচ্ছে অভ্র দাস ভৌমিক, ঠিক আছে, স্বর্ণের নৌকা উপহার দিচ্ছে। এবং এই অভ্র দাস ভৌমিক আরো কি করলো, যখন গণ অভ্যুত্থান হলো, গণ অভ্যুত্থানের আগে ঠিক ছাত্র জনতাকে রুখে দেওয়ার জন্য শান্তি মিছিলে খিচুড়ি উপহার দিল। তার মানসিক হাসপাতাল সেখানে প্রাঙ্গণে ছাত্র জনতার বিরুদ্ধে যে লাঠিয়াল বাহিনী দাঁড়ালো, তাদের জন্য খিচুড়ি রান্না করলো অভ্রদাস ভৌমিক। এবং এই স্বর্ণের নৌকা উপহার দিয়েছিল আওয়ামী লীগের গুরুত্বপূর্ণ নেতাকে। আমার কথা হলো, যারা গণ অভ্যুত্থানের সময়ে এভাবে খিচুড়ি রান্না করেছে, ছাত্র জনতার বিরুদ্ধে লাঠি ধরেছে, শান্তি মিছিল করেছে, সেই মানুষগুলোকে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ দায়িত্ব থেকে সরানো খুবই স্বাভাবিক কিনা? এটা শুধুমাত্র যে হিন্দু অভ্রদাস ভৌমিককে সরানো হচ্ছে বিষয়টা এরকম না, এটা রহমান, মুস্তাফিজ, তারপরে রহিম, করিম, তাদেরকেও তো সরানো হয়েছে। তো এইভাবে ছাত্র জনতার বিরুদ্ধে গিয়ে যারা সন্ত্রাস ধারণ করেছে, তাদেরকে অপসারণকে ধর্মীয় ট্যাগ দেওয়া মানে কতটা সঠিক হচ্ছে? আমি তো বলছি যে কয়জন হিন্দুদেরকে অপসারণ করা হয়েছে, তারা মূল অভিযোগ যে শেখ হাসিনাকে রক্ষার শান্তি মিছিলে তারা জয়েন করেছিল, মূল অভিযোগ। ছবি ধরে 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 তালিকা রয়েছে, এরা এরা এই কাজগুলো করেছে। এখন যারা শেখ হাসিনাকে রক্ষা করতে চেয়েছে, শেখ হাসিনা যখন পালাইলো, তারা ওই গুরুত্বপূর্ণ জায়গাগুলোতে থাকবে, এটা কিভাবে আশা করেন? এটা কি আশা করা উচিত নাকি? এই জায়গাগুলোতে কি পরিবর্তন আসবে না? সে হিন্দু হোক বা মুসলিম হোক, তারা কি ওএসডি হবে না শেখ হাসিনার পতনের সঙ্গে সঙ্গে? এটা হলো একটা বিষয় গেল। আরেকটা বিষয় হলো যে এখানে আমাদের ডক্টর সুভাষ ঘোষ দাদা উনি বললেন যে একটা ইসকন মন্দিরে হামলার বিষয়ে উনি বলেছেন যে উনি নিশ্চিত না, এরকম বলেছিলেন মনে হয়, তাই না? নিশ্চিত না। হ্যাঁ, এই তারা যে নিশ্চিত না দেখেন, বলছিল, কিন্তু অনুভব শর্মা হ্যাঁ এখন হ্যাঁ নিশ্চিত বলছিল। হ্যাঁ, না না বলেছিল নিশ্চিত না, উনি দেখেছে কোথায়, কিন্তু নিশ্চিত না। এই যে নিশ্চিত না হয়েও একটা কথা বলা যায়, এই কথা বলাতে, ধরেন আপনি বললেন নিশ্চিত না, আর একজন শুনে বলবে আরে হামলা হয়েছে, সব ধ্বংস, আর একজন বলবে আরে সব তামা তামা করে দিয়েছে। এই যে মানে আমরা নিশ্চিত না হয়েও সাবলীল ভাবে বলে ফেলি, মানে এটা আমাদের পরিবর্তন করতে হবে। এই পরিবর্তন না হলে অনেক খারাপ হবে। এই যে আমাদের হিন্দু ভাইরা আমরা পাশাপাশি চলতাম, মুসলিম হিন্দু পাশাপাশি চলতাম, এই যে ওইখান থেকে অতিরঞ্জিত নিউজ গুলো ছাপাচ্ছে যে ধ্বংস হয়ে গেল, শেষ হয়ে গেল, ছাপাচ্ছে। আমার পাশের হিন্দু ভাইটা, ওকে আপনারা কি একটা বিব্রতকর অবস্থায় পড়ে ফেলেছে বলেন তো? ওর সাথে ও আমার সাথে পাশে বসতে খেতে বিব্রত হচ্ছে, আমার দিকে চোখে চোখে তাকাতে বিব্রত হচ্ছে। তাহলে এই যে মানে আমাদের এখানে যে সুসম্পর্ক বিরাজ করে, আপনি বলেন আপনার দেশে মানে 1% জনগণ, মুসলিম জনগণ সরকারি চাকরি পেয়েছে, এটা আমরা গণমাধ্যমগুলো দেখছি, ঠিক আছে, ওখানে মুসলিম জনসংখ্যা কত পার্সেন্ট? 15%, 20%, বা রিলেভেন্টলি আশেপাশে। তাহলে এতগুলো মানুষ, এখানে 1% জনগণ মুসলিম চাকরি করে আপনাদের ওখানে, আপনারা মুসলিমদের স্বার্থ এতটুকু রক্ষা করেছেন। আমার এখানে এই যে 7% হিন্দু সরকারি চাকরি কত পার্সেন্ট করে জানেন? 30% করে, 30%, 32%। আপনি দেখেন মানে আপনি আমাদেরকে, আমরা এতটুকু মানে সহনশীল জায়গায় আছি যে 30% এখানে হিন্দু চাকরি করছে, সরকারি চাকরি। আপনি আমাকে দোষ দিয়ে দিচ্ছেন যে আমি জুলুম করছি, আমি মানে অন্যায় করছি। ওটা তাহলে মেধার জোরেই করছেন দাদা, মেধা ছাড়া তো কেউ করছে না, মেধার জোরেই করছে, হিন্দু বলে না। হ্যাঁ, এই যে বলছেন না মেধার জোরে, আপনি বলছেন মেধার জোরে না, আমরা কি বলি জানেন? আমাদের ফাইন্ডিংস এটা ষড়যন্ত্রের জোরে।
বুঝতে পেরেছেন? এটা ষড়যন্ত্রের জোরে, এবং আম, এগুলো অনেক ধরনের নিয়োগ বিষয়ক বিধিমালা আছে। আমাদের এখানে যে ইন্ডিয়ান যে দূতাবাসগুলো রয়েছে, এগুলো অনেক ক্ষেত্রে প্রভাব ফেলে। আমাদের একজন আওয়ামী লীগ নেতা এখানের স্বীকার করেছিল, সে নমিনেশন পেয়েছে ভারতের চেষ্টায়, সে ভারতের মনোনীত প্রার্থী। এইরকম পরিস্থিতি এখানে বিরাজ করে। মেধার জোরে বলেছেন না, এখন মেধার জোরে পান, এখন কম পাবেন, আমি আপনাদেরকে বলছি, এখন কম পাবেন। এখন 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 আপনি কম পাবেন। যে বলছেন না মেধার জোরে, তাহলে এখন কি বলবেন, যে আপনাকে নিপীড়ন করে কম দেওয়া হচ্ছে? তাহলে এখন যদি নিপীড়ন করে কম দেওয়া হয়, মেধার যদি না হয়, তাহলে যখন বেশি পেয়েছে তখন 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 মুসলিমদের নিপীড়ন করে কম দেওয়া হচ্ছে না? আবার আপনার দেশে মানে হিন্দুরা মেধার জোরে পাচ্ছে, আর মুসলিমদের মেধা নাই এই জন্য 1% পাচ্ছে? নাকি মুসলিমদের কোনো বঞ্চনা বৈষম্য আপনারা করছেন না, কিছুই হচ্ছে না? আপনারা বাংলাদেশে কি ভাবেন? বাংলাদেশ কতটুকু সহনশীল আচরণ? এই যে অতিরঞ্জিত, কি মজা পাচ্ছেন আপনারা বলেন? এ আনন্দ পান এগুলো এগুলো কইরে? এ তো ঠিক না। উপাচার্যকে পদত্যাগ করতে হয়, এই উত্তরটাকে দিন, উপাচার্যকে কেন পদত্যাগ করতে হয়? একজন উপাচার্য 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 গণতন্ত্রের বিপক্ষে অবস্থান নিয়েছে, নৌকা নৌকা সোনার নৌকা উপহার দেয় এরা, তো পদত্যাগ করবে না? রিজিম, না, ওই শাসনের রিজিম উপাচার্যের নামে পরিবর্তন কোনো হলে। অভিযোগ নেই দাদা, ওই উপাচার্যের নামে কোনো অভিযোগ নেই। অনেক অভিযোগ আছে, অনেক অভিযোগ। অভিযোগ না থাকলে এমনি এমনি আপনি দেখেছেন? আপনি যা বলছেন না দেখে দেখে বলছেন। আর আমরা এখানে লিস্ট করা হয়েছে যে কারা কারা এই শান্তি মিছিলে ছাত্র জনতার বিরুদ্ধে, গণ অভ্যুত্থানের বিরুদ্ধে লড়াই করেছে, ইন্ধন দিয়েছে, এই বিরিয়ানি খাওয়াইছে নিজ প্রতিষ্ঠানে, ওই উপাচার্য নিজ প্রতিষ্ঠানে বিরিয়ানির আয়োজন করেছে। প্রত্যেকটা জায়গায় জায়গায় আওয়ামী লীগের অনুগত যারা ছিল, তারা আওয়ামী লীগকে অতিরিক্ত ভালোবেসে বিরিয়ানি উপহার দিয়েছে। এখন বিরিয়ানি উপহার দেওয়া উপাচার্যরা সরবে না, থাকে যাবে? মানে এতটুকু এই দেশের মানুষ মানে এত কষ্ট পেয়েছে 17 বছর তারেক ভাই 16 বছর এখানে ধরে। তারেক ভাই এখানে আমি আপনাকে একটু অ্যাড করে দেই। একজন উপাচার্য যেই আমাদের সুকান্ত দাদা যেই কয়েকটা কথা বললেন, বিশেষ করে কলেজ ইউনিভার্সিটির, এক্ষেত্রে আপনাকে সুকান্ত দাদা আপনাকে খেয়াল রাখতে হবে একজন টিচারের প্রাইমারি দায়িত্বটা কি, হোয়াট ওয়াজ দ্য হিজ রেসপন্সিবিলিটিস। তার প্রধান এবং প্রাইমারি দায়িত্বটাই হচ্ছে মানুষকে, ছাত্রদেরকে পড়াশোনা আমি করানো। শিক্ষা না দিয়া দেখা যায় সে যদি রাজনীতি করতে যায়। তারেক ভাইকে শেষ করতে দেন, তারেক ওকে ভাই শেষ ফাইন। করতে দেন। এই যে দেখেন, এই যে প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ হলো, বুঝতে পেরেছেন? এই আপনি বললেন না যে মেধার জোরে নিয়োগ পেয়েছে, এই শিক্ষক নিয়োগে আমাদের আমাদের শিক্ষা বিষয়ক উপদেষ্টা হলো বিধান রঞ্জন রায়। মানে প্রাথমিক ও গণশিক্ষা দপ্তরের উপদেষ্টা বিধান রঞ্জন রায়। ঠিক আছে, আমরা এখানে 84% কোটা রয়েছে। ঠিক আছে, এই 84% কোটার মধ্যে একটা ম্যাজিক্যাল কোটা রয়েছে, সেটা হলো পোষ্য কোটা। এখন প্রাথমিক ও গণশিক্ষা এই দপ্তরে মানে কাকতলীয় ভাবে মানে মেজরিটি অফিসার হলো হিন্দু। ঠিক আছে, এবং তাহলে এখানে পোষ্য কোটা রয়েছে 20%, পোষ্য কোটা 20% রয়েছে। তাহলে মেজরিটি যদি মানে এখানে যদি গুরুত্বপূর্ণ একটা পোর্শিয়াল যদি হিন্দু থাকে, তাহলে পোষ্য কোটা হিসাব অনুযায়ী তাদের সেই পোষ্য কোটাতে তারা নিয়োগ পাবে। দেখেন এখানে কিন্তু হিন্দু কোটা নাই বা মুসলিম কোটা নাই, তো এখানে বলছে পোষ্য কোটা আছে। আমরা বললাম যে এই কোটাটা আমাদের এই গণ অভ্যুত্থানের পরে এই এই কোটাটা বাতিল করা হয়েছে। 84% 94% মেধাই, 93% মেধায়, আর 7% হলো কোটায়। এখন বিধান রঞ্জন রায় কি করলেন, সে আগের কোটায় রেখে মানে কোটার পক্ষে রায় দিয়ে উনি শিক্ষক নিয়োগ দিয়ে ফেললেন 6,500। এখন সেখানে অসংখ্য মানে রাম ঘোষ চরণ টরণ এগুলো আমরা দেখছি, যেটা হলো মানে মুসলিমদের মানে মুসলিম জনসংখ্যা হিন্দু জনসংখ্যার চেয়ে তাদের পার্সেন্ট অনেক বেশি, মানে প্রায় 23-24% মানে হলো মানে বেশি তাদের জনসংখ্যার চেয়ে। আমরা যেটা গণনা করলাম, তাদের জনসংখ্যা ধরেন 7% বা 8%, এর চেয়েও 23-24% বেশি ওই পোষ্য কোটা রেশিও অনুযায়ী। এখন এই যে বিধান রঞ্জন রায় এই যে কোটার বিরুদ্ধে আন্দোলন, তারপরে কোটার পক্ষে রায় দিল, আমি এখন যাই কালকে যদি বলি যে এই যে ছাত্র জনতার গণ অভ্যুত্থানের বিরুদ্ধে অবস্থান নিয়েছে বিধান রঞ্জন রায়, হ্যাঁ, এই যে কোটায় নিয়োগ দিল, তাহলে আমি কি তাহলে ওই বিধান রঞ্জন রায়ের শেষে রায় নাম আছে ওই জন্য আমি আন্দোলন করব, নাকি সে কোটায় নিয়োগ দিল সেই জন্য আমি তার বিরুদ্ধে আন্দোলন করব? মানে আপনারা যেটা করছেন, জি। দেখেন দেখেন আমি সোজাসুজি বলি, আপনাদের যে যে মৃগী রোগী ময়ূখ রঞ্জন ঘোষ, ঠিক আছে, আমি বলবো যে ও হলো ময়ূখ রঞ্জন ঘোষ না, ও হলো ময়ূখ রঞ্জন দোষ। মানে খালি দোষ ধরে বাংলাদেশের,
বুঝছেন? সারাক্ষণ দোষ এবং ও মৃগী রোগীর সাথে ওর দেখেন ও একটা ইন্ডিয়ান গণমাধ্যম। ও বাংলাদেশ নিয়ে প্রতিদিন ৩ টা নিউজ না ছাড়লে ওর ঘুম হয় না। বুঝতে পেরেছেন? এবং মানে এই ভিউ ব্যবসায়ী এতটুকু মানে মানসিক রোগী, সে যেটাই বলুক এর মধ্যে বাংলাদেশ টেনে নিয়ে আসছে, বাংলাদেশ টেনে নিয়ে আসছে। ঠিক আছে? এটা কেন? আমরা জানতে চাই। এই যে এই আচরণটা কেন করছে? এই আচরণ করে উনি কি স্বার্থ হাসিল করতে চায়? গতকাল বলছে, "বাংলাদেশকে আর রক্ষা করা গেল না।" উনি এভাবে বলতেছে। উনার এত কষ্ট বাংলাদেশকে নিয়ে, বাংলাদেশকে রক্ষা করা গেল না। উনার এই আফসোস, মানে আমরা আশ্চর্য হচ্ছি যে উনি বাংলাদেশকে রক্ষা করা গেল না। আপনি দেখেন আমরা কতটুকু মানে সহনীয় আচরণ করি।